সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। অনলাইন ক্লাসে আজকে আমরা স্বল্প পরিসরে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ে যেসব বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে তার মধ্যে থেকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক ডাটা কমিউনিকেশন এবং নেটওয়ার্ক, এই দ্বিতীয় অধ্যায়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিশন মেথড। এই মেথডটা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি সবাই ক্লাসটা উপভোগ করবে। ডেটা ট্রান্সমিশন মেথডের ব্যাখ্যা যদি আমি দিতে যাই, তো প্রথমে আমার এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। ডেটা ট্রান্সমিশন মেথডটা কি? ডেটা হচ্ছে আমাদের তথ্য বা উপাত্ত। তো ওই ডেটা ট্রান্সমিশন অর্থাৎ ডেটাটা স্থানান্তর হবে কিভাবে? স্থানান্তর, ট্রান্সমিশন বলতে আমরা বুঝি স্থানান্তর, মেথড বলতে বুঝি আমরা পদ্ধতি। ডেটা ট্রান্সমিশন মেথড বলতে বোঝায় ডেটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, এ প্রান্ত থেকে বি প্রান্তে, প্রেরক থেকে প্রাপকে, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে, এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটা স্থানান্তরের যে পদ্ধতি বা পন্থা সে অবলম্বন করে, এই পন্থাগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ডেটা ট্রান্সমিশন মেথডে আমাদের তিনটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস, একটা পদ্ধতি হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস, একইভাবে আরেকটা পদ্ধতি হচ্ছে আমাদের সিনক্রোনাস, আরেকটা পদ্ধতি হচ্ছে আমাদের আইসোক্রোনাস। আমরা একে একে এই তিনটা পদ্ধতিগুলো সম্পর্কে জানব। তো প্রথমে আমি আলোচনা করি আমাদের অ্যাসিনক্রোনাস পদ্ধতিটা নিয়ে। ডেটা ট্রান্সমিশন মেথডের মধ্যে অ্যাসিনক্রোনাস মেথড হচ্ছে আমার এমন একটা মেথড বা এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে প্রেরক থেকে প্রাপকে অথবা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার এক বিট করে স্থানান্তরিত হয়। যেখানে তথ্যের শুরুতে বা বিটের শুরুতে প্রথম যে বিট স্থানান্তরিত হয় ওই বিটটির নাম দেওয়া হয় স্মার্ট বিট। সর্বশেষে যে বিটটি যায় ওই বিটকে ধরা হয় স্টপ বিট। স্মার্ট বিট এবং স্টপ বিট, এই দুইটি বিটের সমন্বয়ে আমাদের ডেটা ট্রান্সমিশনটা সচল থাকে বা অ্যাক্টিভ থাকে। তাহলে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড হচ্ছে আমার এমন একটি মেথড যে মেথডে প্রেরক থেকে প্রাপকের তথ্যগুলো বা বিটগুলো এক বিট বা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। তাই এই পদ্ধতিকে বলা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। সবসময় মনে রাখবেন, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথডে সর্বপ্রথম যে বিটটি স্থানান্তরিত হয় ওই বিটটির নাম হচ্ছে স্মার্ট বিট, এবং সর্বশেষে যে বিটটি স্থানান্তরিত হয় অর্থাৎ যে বিটের মাধ্যমে একটি ডিভাইস বুঝতে পারে যে আমার চ্যানেলে সর্বশেষ বিটটি আসতে চলেছে ওই বিটটি হচ্ছে আমাদের স্টপ বিট। তাহলে স্মার্ট বিট এবং স্টপ বিটের মাধ্যমে একটি একটি করে ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পদ্ধতির নাম হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। এখন অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড যেহেতু এক বিট করে ডেটা স্থানান্তর করে, তাই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথডে সময়টা বেশি প্রয়োজন হয়, এবং যেহেতু সময়টা বেশি প্রয়োজন হয়, যেহেতু আমার ডিভাইসটা অ্যাক্টিভ থাকে, তাই আমার খরচটাও একটু বেশি ব্যয়বহুল। তারপর দেখবো আমরা সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড হচ্ছে এমন একটি মেথড যে মেথডে একাধিক বিট একটি ব্লক আকারে বা একটি প্যাকেট আকারে বা একটি বক্স আকারে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বা এক প্রান্ত থেকে বি প্রান্তে অথবা প্রেরক থেকে প্রাপকে ট্রান্সমিট হয়। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড হচ্ছে এমন একটি মেথড যে মেথডে ক্যারেক্টারগুলো বা বিটগুলো একটি ব্লক আকারে যায় অথবা প্যাকেট আকারে যায়, একটি ফোল্ডার আকারে যায়। যখন আমি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথডে ধরি যদি 5টি বিট ট্রান্সমিট করি তাহলে বিটগুলো যাবে একটা একটা করে। ঠিক সিনক্রোনাস ট্রান্সমিশন মেথডে ওই 5টা বিটকে যদি আমি স্থানান্তর করতে চাই তাহলে 5টা বিটকে আমি একটি ফোল্ডারে অ্যাসাইন করব, তারপর ওই ফোল্ডারটা আমি পাঠিয়ে দেব। তখন আমার একটি বিট যাবে, যাওয়ার সময় আমার যাবে একটি বিট, কিন্তু ওই একটি বিটের মধ্যে আরো অনেকগুলো ক্যারেক্টার কিন্তু আমাদের আছে। তো সিনক্রোনাস ট্রান্সমিশন মেথডে ডেটাগুলো স্থানান্তরিত হয় ব্লক আকারে বা প্যাকেট আকারে, যেখানে একটা ব্লক বা একটা প্যাকেটের ধারণ ক্ষমতা হচ্ছে 80 থেকে সর্বোচ্চ 132টি পর্যন্ত ক্যারেক্টার বা বিট সে অ্যাসাইন করতে পারে, সে পাঠাতে পারে। তাহলে সিনক্রোনাস ট্রান্সমিশন মেথডে এক প্রান্ত থেকে বি প্রান্ত বা প্রেরক থেকে প্রাপকের তথ্যগুলো বা বিটগুলো স্থানান্তরিত হয় ব্লক আকারে বা প্যাকেট আকারে, যেখানে প্যাকেটের ধারণ ক্ষমতা হচ্ছে 80 থেকে 132টা পর্যন্ত ক্যারেক্টার। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ধরো এ প্রান্তের একটা ব্যক্তি ইমু ব্যবহার করছে, বি প্রান্তে একটা ব্যক্তি ইমু ব্যবহার করছে। তো ইমুতে যখন এ প্রান্তের কোনো ব্যক্তি বা প্রেরক যখন কোনো ডেটা ট্রান্সমিট করে বা সেন্ড করে, অপর প্রান্তের প্রাপক ব্যক্তিটা যদি অনলাইনে না থাকে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে ওই বিটটা বা ওই স্থানান্তরিত ডাটাটা
বা ওই ডকুমেন্ট তাহলে কোন জায়গায় থাকে, ওই প্রান্ত যদি অফলাইনে থাকে তাহলে আমার ডেটাটা বর্তমানে কোন জায়গায় থাকে, তখন ডেটাটা হারা যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জায়গা থেকে ইন্টারনেট অথরিটি অথবা ইমু অথরিটি ওই জায়গা থেকে স্টোরেজ ডিভাইস ব্যবহার করছে, আমি এটা মুছে দিই, ওই জায়গা থেকে স্টোরেজ ডিভাইস তারা ব্যবহার করে, এসডি কার্ড বা সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস ব্যবহার করে, যে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসে প্রেরক থেকে সেন্ড করা তথ্যটা যখন বি প্রান্ত অফলাইনে থাকে তখন সেন্ড করা তথ্যটা এসডি কার্ডে এসে জমা হয়। পরবর্তীতে যখন প্রাপক নেটে ইন হয় অথবা যখন সে অ্যাক্টিভ হয়, যখন সে অনলাইনে ঢুকে, তখন একটি সিগন্যাল এসডি কার্ডে বা সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসে গিয়ে পৌঁছায়। ওই সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস বুঝতে পারে যে প্রাপক এই মুহূর্তে অনলাইনে আছে, তখন তার কাছে গচ্ছিত সেই ডকুমেন্ট সে প্রাপকের কাছে পৌঁছে দেয়। এইভাবে সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড প্রেরক থেকে প্রাপকে, প্রাপক থেকে প্রেরকে তথ্যগুলো আদান প্রদান করে ব্লক আকারে বা প্যাকেট আকারে, যেখানে ব্লকের মধ্যে থাকে 180 থেকে 132টা পর্যন্ত ক্যারেক্টার, এবং তথ্যগুলো সুরক্ষিত রাখার জন্য, জমা রাখার জন্য একটি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস ব্যবহার করা হয়। এই সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস অনেকগুলো হতে পারে, যাকে আমরা এসডি কার্ড হিসেবে অ্যাসাইন করতে পারি, হার্ড ডিস্ক হিসেবে অ্যাসাইন করতে পারি, অথবা ইন্টারনেট অথরিটি ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে যে সুযোগ সুবিধা আমাদের দেয় ওইরকম একটি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হতে পারে। তার পরবর্তীতে দেখবো আমরা আইসোক্রোনাস। আমাদের 3 নম্বর ধাপ হচ্ছে আইসোক্রোনাস। আইসোক্রোনাসে আমি প্রথমে জানি যে অ্যাসিনক্রোনাসে আমরা বিটগুলো পাঠাই এক বিট করে, সিনক্রোনাসে আমরা পাঠাই ব্লক বা প্যাকেট আকারে। ঠিক একইভাবে আইসোক্রোনাস পদ্ধতিটা হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে প্রেরিত দুটি বিটের মধ্যে বা একাধিক বিটের মধ্যে সময় বাড়িয়ে দিতে পারে আবার কমিয়ে নিতে পারে, অর্থাৎ টাইম ডিলে সর্বনিম্ন করতে পারে আবার সর্বোচ্চ করতে পারে। বিষয়টা হচ্ছে এরকম, ধরেন আমি একটি ফটো সেন্ড করলাম, একটি পিক সেন্ড করলাম, একটি ডকুমেন্ট সেন্ড করলাম, একটি ফাইল সেন্ড করলাম, ধরেন ওই টাইমটা ছিল 10টা, আমি তার 10 মিনিট পরে ঠিক আরেকটা ফাইল সেন্ড করলাম, তার 10 মিনিট পর সেন্ড করলে এটা হবে 10টা 10 মিনিট। তাহলে আমার প্রাপ্ত বা প্রেরিত দুটি বিটের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 10 মিনিট। এখন আমার অপারেশন কমপ্লিট করার স্বার্থে, আমার ডেটা ট্রান্সমিশন কমপ্লিট করার স্বার্থে অনেক সময় এরকম হতে পারে যে আমি একাধিক বিটের মধ্যে বা 2 বা ততোধিক বিটের মধ্যে সময়টা বাড়িয়ে দিব অথবা কমিয়ে দিব, অর্থাৎ এই 10 মিনিটকে আমি 15 মিনিট করে দিব অথবা 5 মিনিট করে দিব, সময় বাড়াতেও পারি কমাতে পারি। তো এই সময় বাড়ানোর জন্য বা কমানোর জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় বা যে পদ্ধতির সাহায্য নেওয়া হয় ওই পদ্ধতি হচ্ছে আমার আইসোক্রোনাস পদ্ধতি। বিষয়টা আবারও ক্লিয়ার করি, প্রেরক থেকে প্রাপকে প্রেরিত তথ্যগুলোর মধ্যে বা বিটের মধ্যে সময় বাড়িয়ে দেওয়ার জন্য বা কমিয়ে দেওয়ার জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করি সেই পদ্ধতি হচ্ছে আইসোক্রোনাস পদ্ধতি। তাহলে ডেটা ট্রান্সমিশন মেথড বলতে আমরা বুঝি তথ্য স্থানান্তরের পদ্ধতি, তথ্য কিভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে স্থানান্তরিত হয়। তো এরকম 3টি পদ্ধতি হচ্ছে আইসোক্রোনাস, সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস। তো অ্যাসিনক্রোনাস পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে প্রেরক থেকে প্রাপকের তথ্যগুলো এক বিট করে স্থানান্তরিত হয় এবং তথ্যের শুরুতে থাকে স্মার্ট বিট, শেষে থাকে স্টপ বিট। সিনক্রোনাস পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে ডেটাগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ব্লক বা প্যাকেট আকারে স্থানান্তরিত হয়, যেখানে প্রত্যেকটা ব্লকের মধ্যে আমার বিট থাকে বা ক্যারেক্টার থাকে 80 থেকে 132টা, এর উপরে কোনো বিট সে অ্যাসাইন করতে পারে না বা ট্রান্সমিট করতে পারে না। তাহলে প্রেরক থেকে প্রাপক তথ্যগুলো আসে ব্লক বা প্যাকেট আকারে স্থানান্তরিত করে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তি বা প্রাপক যখন অফলাইনে থাকে তখন সে একটি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস বা একটি লোকেশন ব্যবহার করে যেখানে সে তথ্যগুলোকে সেভ করে রাখে। পরবর্তীতে প্রাপক যখন নেটে আসে বা অনলাইনে আসে তখন সিগন্যাল পাওয়া মাত্রই সে ওই তথ্যটা প্রাপকের কাছে পৌঁছিয়ে দেয়। আইসোক্রোনাস পদ্ধতি হচ্ছে প্রেরক থেকে প্রাপকে পাঠানো একাধিক বিটের মধ্যে 2 বা ততোধিক বিটের মধ্যে সময় বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়ার জন্য একটা পদ্ধতি। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা, ডেটা ট্রান্সমিশন মেথড নিয়ে আমরা আলোচনা করেছিলাম দ্বিতীয় অধ্যায়ের, যে তথ্যগুলো কিভাবে আদান প্রদান হয়। নেক্সট ক্লাসে পরবর্তী ক্লাসগুলোতে আমরা পরবর্তী টপিক আমরা ডেটা ট্রান্সমিশন মেথড নিয়ে আলোচনা করব, মুড নিয়ে আলোচনা করব, আমরা মিডিয়াম নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং এই ক্লাসটা, এই টপিকটা তোমরা নিজেরা একবার রিকিপ করে নিতে পারো যে ওইটা মনে আছে কিনা, কিভাবে কি সবকিছু, এবং প্রয়োজনে তোমরা আমাদের কমেন্টস করে জানাতে পারো এবং
তোমাদের মতামত জানাতে পারো যে কোন বিষয়ে ক্লাস নিলে তোমরা একটু উপকৃত হবে। আমরা ওই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।